রিয়েলমির GT8 Pro স্মার্টফোনটা কিন্তু দারুণ কিছু অফার করছিল বলে মার্কেটে একটা বেশ ভালো রকমের সাড়া ফেলে। বাট তারই ছোট ভাই রিয়েলমি GT8 বরং আরও বেশ কিছুটা কম দামে অলমোস্ট সিমিলার টাইপের একটা পারফরমেন্সই ডেলিভার করছে সব দিক থেকেই। নট অনলি আমি প্রসেসর বা ওই জায়গার পারফরমেন্সের কথা বলছি না, ব্যাটারি বলেন, ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, এই সমস্ত কিছু মিলে আমার কাছে মনে হয়েছে বরং রিয়েলমি GT8 Pro কেনার চাইতে বেশ কিছুটা কম দামে GT8 কেনাটা বেটার, এরকমটাই আমার কাছে লাগছে। হ্যাঁ, কিছু জায়গায় তো আপনাকে ছাড় দিতেই হবে, স্টিল এইটা ভ্যালু ফর মানি মনে হয় ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি। বাংলাদেশ মার্কেটে রাইট নাও রিয়েলমি GT8 গ্রে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে এবং আমাদের কাছে আজকের এই রিভিউ ইউনিট পাঠিয়েছিল SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশন তাদের ইনফরমেশন মেনশন করা আছে। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইন যদি দেখতে চান GT8 এর সাথে মিল রাখবে, এটাই স্বাভাবিক। এই স্মার্টফোনটার বডি ফ্রেম আমরা মেটাল ব্যবহার হতে দেখছি, যার ফলে আপনি ওই প্রিমিয়াম ফিলটা পাবেন ডেফিনেটলি। অ্যালুমিনিয়াম ফ্রেম মূলত ফাইবার রেইনফোর্সড প্লাস্টিক ব্যবহার করছে রিয়ার প্যানেলে এবং এটা ফ্রস্টেড হালকা ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস দেখা যায় এখানে। অ্যামোলেড প্যানেল রয়েছে ডিসপ্লেতে 144 হার্টজ বড় ভাইয়ের মতো আমরা এখানেও পেয়ে যাচ্ছি এবং HDR এর সাপোর্ট রয়েছে। আর এটাতে 7000 নিটস পর্যন্ত আপনারা পিক ব্রাইটনেস পাচ্ছেন, ইনসেইন লেভেলের ব্যাপার স্যাপার। তবে এমনিতে যদি আসলে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট সব জায়গায় ক্লিয়ারলি ভিজিবিলিটি পাবেন। এমনকি আপনি ছবি যদি তুলেন আউটডোরে বসে তখনও কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না ব্রাইটনেস জনিত। 508-এর মতো রয়েছে PPI, দ্যাট মিনস আপনি এইটার পিক্সেল পার ইঞ্চ সেই জায়গাটা অনেক ভালো দেখবেন এবং শার্প মনে হবে, খুবই শার্প, ওয়েল শার্প। আর এটা 10 বিটের একটা ডিসপ্লে। সো ওভারঅল ডিসপ্লের যে স্পেসিফিকেশন দেখলেন সেই জায়গা থেকে কিন্তু পারফেক্ট মনে হয়েছে অ্যান্ড আসলে আউটপুটটাও তাই। কালারটা একদম অ্যাকুরেট বলা যাবে না, যারা অ্যাকুরেসির জায়গা নিয়ে ভাবেন খুব, হ্যাঁ সেই জায়গায় কিছুটা আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে, কারণ এটার কালারটা একটু টুইকটেড, ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, বিশেষ করে রেড গ্রিন এই কালারগুলোকে একটু বেশি পাঁচি রাখতে পারে আপনার কাছে আর কি। তাছাড়া টাচ রেসপন্স ভালো, 144 হার্টজ তো সবাই পাবেন না, মোস্টলি আপনি 120 হার্টজেই দেখবেন, কিছু অ্যাপ 144 হার্টজ পর্যন্ত যায় সর্বোচ্চ। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউজড, আপনারা এর সাথে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন, সেটাই বরং উচিত হবে। ডিসপ্লের পরে আমরা যদি চলে যাই স্মার্টফোনটার ক্যামেরাতে, স্মার্টফোনটার রিয়ারে মোট 3টে ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার সনি IMX906, যেটা আমরা এর বড় ভাইও পেয়েছিলাম, কি বলছিলাম, প্রায় একই রকম জিনিস পাবেন প্রায় আরও 30% কম প্রাইসে। এর পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের, যেখানে আমরা পেয়ে যাচ্ছি 3.5x-এর একটা টেলিফটো জুম লেন্স অ্যান্ড তারপরে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার। হ্যাঁ, এইখানে একটু ছোটোখাটো কিছু আছে, এটা আর একটু বড় সড়ো হলে ঠিক হইতো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। বাট ভাই, যদি এটার মেইন ক্যামেরায় আসি, আপনার কাছে না মনে হবে আপনি রিয়েলমি GT8 Proই ব্যবহার করছেন। বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলো একদমই সিমিলার টাইপের আপনার মনে হবে। যদিও বা ওই স্মার্টফোনটা এই মুহূর্তে তো আমার হাতে নেই, থাকলে পরে আমি কম্পেয়ার করে দেখাতে পারতাম, বাট যেহেতু এটা রিভিউ করছি, ব্যবহার করছি, আমরা জানি, ইভেন ওটার রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। সেই জায়গা থেকে আপনি দেখবেন যে প্রায় সিমিলার টাইপের একটা আউটপুট দিচ্ছে। আপনার কাছে মনে হবে যথেষ্ট শার্প, ওয়েল ডিটেলড ছবি, ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি, একটু হালকা ওয়ার্ম করেও প্রেজেন্ট করছি কিছু কিছু ছবি, যেটা আমরা রিয়েলমির স্মার্টফোনে দেখে অভ্যস্ত, ইটস ট্রু। তো সেইটা আপনার কাছে একটু লাগতে পারে, আদারওয়াইজ দেখবেন যে ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো, ওয়েল শার্প অ্যান্ড ডিটেলড। এক্সপোজার কন্ট্রোলিংও ভালো করছে, ইভেন লো লাইটেও ভালো ছবি পাবেন। ওয়াইজ থাকাতে আপনাকে সুপার স্টেডি হাতে তো ধরতে হবে না, কিন্তু কন্ট্রাস্ট লেভেলটা কিছুটা বাড়িয়ে প্রেজেন্ট করবে, যা দেখতে আর কি ভালো লাগে। বাট এবার যদি আপনি আলট্রাওয়াইডে আসেন, এখানে এসে একটু হতাশ হবেন বা আপনার কাছে মনে হবে হ্যাঁ এই জায়গাটায় মূলত ওরা কস্ট কাটিং করছে বা এইখানেই ছোট দিয়ে ফেলছে। এইটা একেবারে বেসিক টাইপের একটা ছবি দেয়, যেটা মেইন ক্যামেরার সাথে যাচ্ছে না বলে মনে হচ্ছে আর কি। মানে এটা একটু বেশি ছোট হয়ে গেছে, যেখানে প্রো ভার্সনটা অবশ্যই আরও বেশি এগিয়ে থাকে। এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিলেও লো লাইটে খুব একটা দারুণ ছবি দেবে না। কিন্তু অন্যদিকে পোর্ট্রেট মোডে ভালো করবে, বিশেষ করে এখানে 3.5x অপটিক্যাল জুম থাকার ফলে আপনি পোর্ট্রেট মোডে কিন্তু বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারছেন, 1x 2x অ্যান্ড 3.5x অ্যান্ড 7x, ডাইরেক্ট 7x 3.5x থেকে, ইন্টারেস্টিং, যেখানে 160 মিলিমিটারে আপনি ছবি তুলতে পারবেন পোর্ট্রেটে। সো যেটা হয় হাই ফোকাল লেন্থের ছবিগুলো দেখতে তো ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও ন্যাচারালি মনে হয় একদমই। এজ ডিটেকশন ভালোই করছে এটার, তবে কালারটা একটু টুইকটেড, ওই যে ফেসটাকে একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, একটু আলাদাভাবে প্রায়োরিটি দেয়, যেটা দেখলে বোঝা যায়। তবে রেডি টাইপের ছবি তো দেখতে সুন্দর লাগে আর কি, এই হচ্ছে বিষয়। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার মোটামুটি ওকে, যেখানে আমরা শার্পনেস ডিটেল ভালো পাই, বিশেষ করে আউটডোর লাইটিং কন্ডিশনে। ইনডোরের দিকে একটু সফট করবে খুব স্বাভাবিক অর্থেই, তবে বিভিন্ন চাইনিজ ফোনের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা থাকে। এই স্মার্টফোনটার ক্ষেত্রেও একটু ওইরকম প্রায়োরিটি দিচ্ছে, বোঝা যায় একটু হালকা মেকআপি টাইপের ফিল আছে। তবে সমস্যাটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps, রাইট নাও সেটাতে রেকর্ড হচ্ছে। 4Kটা আমি পাচ্ছি না। আমরা যখন এই স্মার্টফোনটা কিনছি, এটার দাম এখন 58,000 টাকা, সেই জায়গা থেকে আমি 4K তো মাস্ট আশা করি।
ওই জায়গায় কম আছে ভাই, এটা মাথায় রাখতে পারেন। আর সাউন্ড পাচ্ছিলেন এই স্মার্টফোন থেকেই, কিন্তু আপনি ব্যাক ক্যামেরায় গেলে আবার কাহিনী দেখবেন অন্যরকম, যেখানে আপনি 8K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট এখানে জিটারিং আছে, এটা আমি সাজেশন দেবো না, আপনারা বরং 4K 60 FPS রেকর্ড করবেন। সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি শার্পনেস ডিটেলও ভালো পাচ্ছেন, এক্সপোজার কন্ট্রোলিংয়ে একটু টাইম নেবে ঠিকই, আদারওয়াইজ ভিডিও সুন্দর স্মুথ আসছে। কালারটা একটু বেশি ভাইব্রেন্ট লাগতে পারে, কন্ট্রাস্ট লেভেলটা একটু বেশি ভিডিওর ক্ষেত্রে। এছাড়া ভিডিও কোয়ালিটি ভালো, অ্যান্ড স্টেবিলিটিও কিন্তু ভালো। সো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিওতে আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। আদারওয়াইজ ক্যামেরা অবশ্যই ভালো, এমনকি আপনি যদি মানে আলট্রাওয়াইড নিয়ে খুব একটা আপনার প্ল্যান না থাকে যে আলট্রাওয়াইড আমার একদম এইটার এই প্রো লেভেলের মতো হওয়া চাই, তাহলে আপনার মনে হবে যে হওয়া এখানে কম আছে, আদারওয়াইজ আপনার কাছে মনে হবে পারফেক্ট আছে। এরপরে যদি আমরা চলে আসি পারফরমেন্সের জায়গাটাতে, এটা রান করছে Realme UI 7.0 অন টপ অফ Android 16। চারটা মেজার আপডেট পাওয়া যাবে, যেটা আমরা Realme GT8 Pro-তেও পেয়েছিলাম, এখানেও আপনারা 4টা মেজার আপডেটই পাবেন। সো এই জায়গাও ঠিক আছে। Snapdragon 8 Elite রয়েছে এখানে, দেন UFS 4.0 রয়েছে। আমরা এইটার বড় ভাই দেখেছিলাম UFS 4.1 ছিল প্রোতে, এইখানে UFS 4.0 রয়েছে। বাট সত্যি বলতে এইটা খুব একটা নোটিসেবল মনে হবে না আপনার ডে টু ডে লাইফের ব্যবহারে। স্টিল ওই ছোটোখাটো করে কিছু তো কমাবে, এটাই স্বাভাবিক না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক হয়তো। এখন এইটার পারফরমেন্স কিন্তু ভালো, রেগুলার কাজবাজ থেকে শুরু করে যে কোনো ভারী কাজের ক্ষেত্রে আপনার ফিল আসবে যে আমি একটা ফ্ল্যাগশিপ লেভেল কিংবা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইসেই ব্যবহার করছি, ও এটা ডেলিভার করতে পারে, পারফেক্টলি ডেলিভার করতে পারে। কিন্তু হয় কি, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে চায়নার ছোঁয়া থাকে, হ্যাঁ এখানে খুব সুন্দরভাবে সেই জিনিস আছে। নোটিফিকেশনের ডিলের ব্যাপারটা একটু মাথায় রাখেন, এটা হওয়ার চান্সেস আছে। সবসময় পাইনি, বাট আমার মনে হচ্ছে যে এটা ডিলের জনিত প্রবলেম একটু ফেস করতে হবে আপনাদেরকে। বেশ কিছু চাইনিজ ব্লোটওয়্যার রয়েছে যেগুলো আসলে আপনার কোনো কাজেই আসবেন না, কারণ আপনি নিজে তো বুঝবেনই না এগুলো কি। সো ওগুলো আনস্টল করে নিন, ক্লিন লাগবে, দেখতে সুন্দর লাগবে ফোনটা, আর একই সাথে পারফরমেন্সেও কিছুটা প্রভাব ফেলবে এটা। তাছাড়া আমরা যদি দেখি অ্যাপ থেকে অ্যাপে সুইচ করা, অ্যাপ ওপেন ক্লোজ অ্যান্ড মাল্টিটাস্কিংয়ে র্যাম ম্যানেজমেন্ট, সেই জায়গাগুলো একদমই একটা হাই মিড রেঞ্জ কিংবা ফ্ল্যাগশিপ কিলার ফোনের মতো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে, ওটা নিয়ে কোনো ধরনের কমপ্লেনই নেই। তবে ফোনটাতে হেভি প্রেশার দিতে গেলে যেটা মনে হলো ফোনটা একটু হিট জেনারেট করছে। আর একটা বিষয় বলবো, Realme GT8 Proর তুলনায় এইটার থার্মাল ম্যানেজমেন্টটা একটু দুর্বল আমার কাছে লাগছে। ওইটার তুলনায় এটা একটু বেশি হিট জেনারেট করে ঠিকই, কিন্তু পারফরমেন্সে গিয়ে ড্রপ করতেছে না পারফরমেন্স, মানে থার্মাল থ্রোটল করে পারফরমেন্স ড্রপ করছে এমন না ব্যাপারটা হচ্ছে কি হ্যান্ডফিল একটু বেশি আসতে পারে, বাট পারফরমেন্স ঠিকই ধরে রাখতে পারে। সে আপনি গেমিংয়ের কথা বলেন, সে আপনি কি না রেগুলার টাস্ক বলেন। গেমিংয়ের প্রসঙ্গে আসলে আপনি পাবজি কিংবা জেনশন ইম্প্যাক্টের মতো গেম আমরা একদম হাইয়েস্ট সেটিংসে প্লে করে দেখছি এটাতে, যেখানে আমরা দেখলাম স্মার্টফোনটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। হ্যাঁ, ওয়ার্ম হচ্ছে, গরম হচ্ছে, যেটা হ্যান্ডফিলে একটু বেশি লাগে, মানে ফিলস লাইক বেশি এরকম একটা বিষয়। বাট 38, 39, 41 পর্যন্ত আমি যেতে দেখেছি গেনশেনে সর্বোচ্চ, যখন আমরা রেকর্ডিং অন করে নিছি। আদারওয়াইজ সে ভালো পারফরমেন্স দেয়, আর স্টেবল ফ্রেম রেট ধরে রাখতে পারে 30 মিনিটস পর্যন্ত ঠিকঠাকভাবেই। এরপরে দেখা যায় গেনশেন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা 57 আর একটু কমে উপরে, অ্যাভারেজে 57 এরকম বলা যায়। সো সেটাকে আমি খারাপ বলবো না, মানে গেমিংয়ের জন্য যদি চয়েস করতে চান ডেফিনেটলি এটাকে চয়েস করা যেতে পারে। আমরা শুধুমাত্র এই দুটো গেম না, আরও বেশ কিছু গেম এতে প্লে করে দেখেছি, যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা ট্রাই করি। প্রত্যেকটা গেমের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। COD Asphalt 9 এই স্মার্টফোনটার সাথে খুবই অপটিমাইজড রেজাল্ট দিয়েছে, যেখান থেকে রেজাল্ট আরও বেশি বেটার ছিল। সো আমি বলবো এটার যে দাম রয়েছে 12,256 GB 58,000 টাকায়, সেইখানে আপনি পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট হবেন না। অন্তত পক্ষে বর্তমানের যে সিচুয়েশন সেই জায়গায় তো আপনি মনে করবেন যে ঠিকঠাকভাবে স্ট্যান্ডার্ড করছে। ব্যাটারি ক্ষেত্রে 7000 mAh অ্যান্ড 100 ওয়াটের চার্জার, এই জায়গায় একটু কম আছে যদি আমরা প্রোর সাথে কম্পেয়ার করি। প্রোতে যতটুকু মনে পড়ে 120 ওয়াটের চার্জার ছিল, ব্যাটারিটা কি একটু বড় ছিল কিনা, তবে 7000 mAh 100 ওয়াট, এতে অনেক বড় কিছুই আছে, তাই না? এটা ফুল চার্জ করতে 0 to 100% করতে আমাদের 54 মিনিটের মতো টাইম লাগছে। আর ব্যাকআপ ভালো, আপনি একটা হাই মিড রেঞ্জের স্মার্টফোন ব্যবহার করছেন, 7000 mAh থাকা সত্ত্বেও আপনার কাছে, অনেকের কাছে এমনটা মনে হয় যে এখানে 7000 আছে, আমি তো আগে 5000 mAh ব্যবহার করতাম, তার তুলনায় একটু বেশি ব্যাকআপ দিচ্ছে। মানে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে সিলিকন কার্বনের যে ব্যাটারিগুলো 7000 mAh হলেও এগুলোর ব্যাকআপ কিন্তু আপনি ওই লেভেলে পান না। মূলত 7000 mAh ওখানে আছে, জিনিসটাকে পাতলা করা গেছে, স্মার্টফোনটা মোটা করতে হয় না, ব্যাকআপ আপনি একদিন প্লাস টাইম পাচ্ছেন, এটা মাথায় নিয়ে কিনবেন, এবং ওইটাই হয় ভালোর বিষয়। এখানেও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এবং যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, পানি টেনে থাকা বা পানি লেগে গেলেও এটা আনলক করতে পারবে ইজিলি। প্রয়োজনীয় টুকটাক ওই ফিচার্স যেগুলো থাকে আর কি সব ফোনে, ওগুলো এখানেও পাবেন। স্পিকার কোয়ালিটি ভালো, স্টেরিও সাউন্ড পাবেন, এবং লাউডনেস গুড এনাফ, প্লাস সাউন্ড কোয়ালিটি ভালো, মানে ক্লিয়ার। হ্যাপটিক ফিডব্যাকটা যথেষ্ট টাইট, এটা আমার কাছে GT Proর মতোই মনে হয়েছে। আর হ্যাঁ, IP রেটিংয়ের ক্ষেত্রেও ঠিকই আছে বড় ভাইয়ের মতো। সো এই জায়গাগুলোতেও কোনো কমপ্লেন করার মতো আমি জায়গা দেখছি না। তো যেটা বুঝতে পারছেন, ছোটোখাটো বেশ কয়েকটা জায়গায় একটু কমানো হয়েছে মূলত প্রোর তুলনায়, বাট সেই হিসাবে দামটা বেশ কিছুটা কম আছে। এখন যদি আপনাদের এই স্মার্টফোন বা আগেরটা চয়েস থাকতো, তাহলে আমি বলবো যদি বাজেট নিয়ে একটু টাইট থাকে এটা দেখাটা বেটার।
আবার এই প্রাইস পয়েন্টের আশেপাশে যে সমস্ত স্মার্টফোন রয়েছে, যদি পারফরমেন্স সেন্টার একটা ডিভাইস খুঁজেন যার মেইন ক্যামেরাটা অবশ্যই আপনার ভালো হওয়া চাই, সেই সাথে টেলিফটোটা ভালো থাকা চাই, তাহলে কিন্তু এই ডিভাইসটাকে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। তাছাড়া রিয়েলমির ইউআইও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর মধ্যে থাকে, মানে যেখানে আমরা বাঘ হাতি ঘোড়ার দেখা একটু কমেই পাই। সো সেভাবেও বিবেচনায় রাখতে পারেন। আর দামটা আসলে অ্যারাউন্ড 50K হলে পরে একদম পারফেক্ট, তাই নো, দেখেন কমে কিনা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।